আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফ্লোরে রক্তের ছড়াছড়ি দেখে বিকট চিৎকার দিয়ে রুমের একপাশে বসে পড়ল নীলিমা। শরীর অনবরত কাঁপছে, কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। অবশ্যই পারবেই বা কিভাবে? চোখের সামনে সারা শরীরে রক্ত নিয়ে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে তারই ক্লাসমেট রাতুল, আর তারই বিপরীত দিকে দাঁড়িয়ে আছে মেহরান। নীলিমা রুমের এক কোণে গুটিসুটি হয়ে বসে আছে, শরীরের তীব্র কম্পন চলমান, চোখ দিয়ে ঝরছে অঝরে পানি। সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন অথচ ভয়ঙ্কর ব্যক্তিটিকে দেখে বারবার ভয়ে আটকে উঠছে নীলিমা। সামনে থাকা ব্যক্তিটি একবার ফ্লোরে বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকা রাতুলের দিকে রক্তিম চোখে তাকিয়ে থেকে নীলিমার দিকে শীতলভাবে দৃষ্টি দিল। মেহরানের এই শীতল দৃষ্টিতে নীলিমার শরীরে যেন আরও একবার তীব্র কম্পন হলো। কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে, সেই ঘাম গিয়ে নাকে পড়ছে। ধীরে ধীরে সেটা ঠোঁটের কাছে এসে পড়তে নিলে সাথে সাথে টিস্যু দিয়ে মুছে নিল মেহরান। তারপর নীলিমার মুখে অজস্র চুমুতে ভরিয়ে দিতে লাগলো। হঠাৎ এমন হওয়ায় আরও একবার আটকে উঠল নীলিমা। মেহরানের সামনে থেকে ছিটকে দূরে সরে গেল। মেহরান এখনও স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। মেহরান এবার নীলিমার দিকে এগিয়ে আসলো। সেটা দেখে নীলিমা অস্ফুট স্বরে বলল, খবরদার, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। আপনি একজন সাইকো, বদ্ধ পাগল উন্মাদ। আপনার ওই নিকৃষ্ট হাতের ছোঁয়া আমাকে দেবেন না, একদম ভালো হবে না বলছি। আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। বলেই দুহাত দিয়ে কান চেপে ধরল নীলিমা। তুমি কেন আমার থেকে বারবার মুক্তি চাও ব্লুবার্ড? তুমি জানো যে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার কাছ থেকে কখনো মুক্তি পাবে না। আর মৃত্যু যেহেতু অনিবার্য, তাই তুমি মরে গেলে তোমাকে আমার কাছে মমি করে রেখে দিব। বাই এনি চান্স তুমি কি আমার কাছে মমি হয়ে থাকতে চাও নাকি জীবন্ত? কানের কাছে ফিসফিস করে কথাগুলো শুনে নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। হাসি খুশি সুন্দর জীবনটা যে এভাবে অসহনীয় যন্ত্রণায় পরিণত হবে সেটা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি নীলিমা। হাত দিয়ে চোখের পানি মুছতে নিলে সাথে সাথে তার হাত খপ করে ধরে ফেলে মেহরান। তারপর নিচের হাত দিয়ে নীলিমার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল, এই চোখের পানি ঝরানোর অধিকার শুধু আমার, আর মোছার অধিকারও শুধু আমার। আর হ্যাঁ, আমার থেকে মুক্তি হওয়ার কথা মাথা থেকে ছেড়ে ফেলো। আমার অবস্থান তোমার জন্য কতটুকু আশা করি সেটা এতদিনে ভালোভাবে বুঝে গেছো। নেক্সট টাইম মুক্তি চাই করে মাথাটা খারাপ করবে না। আই হেট দিস ওয়ার্ড, মাইন্ড ইট। এই ডাফারটার অবস্থা দেখেছো তো? আমার থেকে দূরে যাওয়ার কথা ভাবলে সবার এর থেকেও ভয়ঙ্কর অবস্থা করব আমি। তারপর নীলিমার এক গালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, ব্লুবার্ড, তুমি কি চাও তোমার এই ছোট্ট ডিসিশনের জন্য এতগুলো মানুষের প্রাণ ঝরে যাক? নিশ্চয়ই না। এই বলে মেহরান চলে যেতে নিলে হঠাৎ করে নীলিমা ওর পা জড়িয়ে ধরে। আকস্মিক পা জড়িয়ে ধরা একটু অবাক হয়ে নিচে তাকায় মেহরান। নীলিমার চোখ থেকে অশ্রু গড়িয়ে মেহরানের পায়ের উপর পড়ছে। মেহরান এতে যেন আরো কয়েক দফা রেগে গেল। মেহরানের পা থেকে নীলিমা হাত ছাড়িয়ে হাঁটু গেড়ে ফ্লোরে বসে ওর গালে আলতো করে হাত রেখে বলল, কি হলো? পা ধরলে কেন ব্লুবার্ড? তোমার স্থান তো আমার বুকে, পায় না? মেহরানের চোখ এখনো লাল হয়ে আছে, কপালের রগগুলো যেন দপদপ করছে। সেটা দেখে একটা শুকনো ঢোক গিলে নীলিমা বলল, প্লিজ আপনি রাতুলকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। ও আমার স্কুল ফ্রেন্ড, আর কিছু না। ইউনিভার্সিটিতেও আমরা একই সাথে ভর্তি হয়েছি, এছাড়া কোনো সম্পর্ক নেই আমাদের মধ্যে। দয়া করে ওকে ছেড়ে দিন। কথাগুলো বলে নীলিমা কান্না করছিল। হঠাৎ করে মেহরান নীলিমাকে ছেড়ে রুমের দরজা খুলে চলে গেল। আকস্মিক ঘটনায় নীলিমা কিছু বুঝে উঠতে পারল না। কিছু ভাবার আগেই দেখতে পেল মেহরান হাতে ধারালো ছুরি নিয়ে রক্তিম চোখে তাকিয়ে আছে রাতুলের দিকে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাতুলের দিকে। নীলিমার বুঝতে আর বাকি রইল না কি ঘটতে চলেছে। তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে মেহরানের হাত ধরে বলল, কি করছেন আপনি? ওকে খুন করে ফেলবেন নাকি? নীলিমার কথা শুনে মেহরান উচ্চ শব্দে হেসে দেয়। সেই ভয়ঙ্কর হাসির আওয়াজে মনে হয় পুরো ঘর কেঁপে উঠল, সাথে নীলিমাও। মেহরান নীলিমার এক হাত ধরে ওর বুকের বাম পাশে রেখে বলল, হার্টবিট শুনতে পাচ্ছ ব্লুবার্ড? জানো তো এই হার্টবিট ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষের জীবন বেঁচে থাকে। যখন জীবন শেষ হয়ে যায় তখন হার্টবিট চলাও বন্ধ করে দেয়। আর তুমি হলে আমার জীবন। আর কেউ নিশ্চয়ই চায় না যে তার জীবনের দিকে কেউ হাত বাড়াক। ওই নরপিচাসটা তোমার হাতে হাত দিয়েছে,
আমার সামনে তোমার দিকে 4 মিনিট 23 সেকেন্ড তাকিয়েছিল। ওর চোখে তোমার জন্য দুর্বলতা দেখেছি। আর স্কুল জীবন থেকে যেহেতু তোমাদের পরিচয়, সেহেতু নিশ্চয়ই অনেকবার তোমার হাতে ও টাচ করেছে আর তাকিয়েছেও। আর আজ তুমি ওর জন্য কান্না করছো, এর মানে ওর জন্য তোমার খুব কষ্ট হচ্ছে। কই, তুমি তো আমার জন্য কখনো কান্না করো না। 15 দিন যাবৎ তুমি আমার সাথে আছো, তোমার চোখে আমার জন্য ঘৃণা ছাড়া আর কিছুই দেখতে পাইনি। আমার হাতের ছোঁয়া লাগলে তোমার অস্বস্তি হয়, আমার নিঃশ্বাসও তোমার কাছে বিষাক্ত মনে হয়। অথচ ওই বাস্টার্ড তোমার হাত ধরলো, সেটাতে তোমার অস্বস্তি লাগেনি? তোমার মতে তো আমি সাইকো, বদ্ধ উন্মাদ। তাহলে এই সাইকোর সাইকোগিরি আজকে ভালোভাবে দেখে নাও। ওর শাস্তি অনেক আগেই পাওয়া উচিত ছিল। যাই হোক, আজকে সুদে আসলে পূরণ করব। তুমি একদম চিন্তা করো না ব্লুবার্ড। নীলিমার গালে স্লাইড করতে করতে কথাগুলো বলল মেহরান। মেহরান এবার রাতুলের পাশে গিয়ে বসলো। রাতুল অজ্ঞান অবস্থায় ফ্লোরে পড়ে আছে, পুরো শরীর রক্তে মাখামাখি। মেহরান রাতুলের চোখ বরাবর ছুরিটা তাক করতে নিলেই নীলিমা খপ করে ছুরিটা ওর হাত থেকে নিয়ে যায়। মেহরান নীলিমার এই আচরণের রাগে লাল হয়ে ওঠে। নীলিমার কাছে গিয়ে ওর চাবুক ধরে বলল, তোমার সাহস হলো কি করে আমার কাছ থেকে ছুরিটা কেড়ে নেয়ার? প্লিজ আপনি রাতুলকে খুন করবেন না। আমি কোনোদিন রাতুলের সাথে কথা বলবো না, দেখাও করব না। দয়া করে ওকে প্রাণে মারবেন না। হাত জোর করে কথাগুলো বলল নীলিমা। হঠাৎ করে মেহরান নীলিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। এভাবে জড়িয়ে ধরায় নীলিমার হাত আলগা হয়ে গেল। সেই সুযোগে মেহরান নীলিমার হাত থেকে ছুরিটা নিয়ে বলল, খুব নরম তুলতুলে তুমি ব্লুবার্ড। তুমি চিন্তা করো না, ওকে আমি প্রাণে মারবো না, জাস্ট একটু শাস্তি দেব। প্রথমে ওর চোখ দুটো তুলে নেব, তারপর দুটো হাত কাটবো, ব্যাস। তারপর হসপিটালে ফিরে আসব। যে চোখ জোড়া দিয়ে তোমার দিকে তাকিয়েছে সেই চোখ না থাকাই ভালো। যে হাত দিয়ে তোমাকে ছুঁয়েছে সেই হাত দিয়ে আর কিছু করার ক্ষমতা থাকবে না। তুমি যদি ওর মৃত্যু না চাও তাহলে এখনই এখান থেকে চলে যাও। ওর দিকে তোমার তাকিয়ে থাকা আমার একদম সহ্য হচ্ছে না, খুব হিংসে হয় আমার। ভুলে যেও না, তুমি আফরাজ মেহরান চৌধুরীর স্ত্রী। তুমি শুধু আমার দিকেই মায়া ভরা দৃষ্টিতে তাকাবে, আর কারো দিকে না। কথাগুলো বলে রাতুলের দিকে যেতে লাগলো মেহরান। যখনই রাতুলকে অ্যাটাক করতে যাবে তখনই পেছন থেকে চিৎকার শব্দে ফিরে তাকালো মেহরান। ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে নীলিমা। সেটা দেখে রহস্যময় হাসি দিল মেহরান। কেন বারবার এত চিৎকার করো বলো তো ব্লুবার্ড? এত চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার আনছি। কথাটা বলেই চলে গেল মেহরান। সবে মাত্র জ্ঞান ফিরল নীলিমার। জ্ঞান ফেরা মাত্র মেহরানের কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল নীলিমা। মনে পড়ে গেল সকালের ঘটনা। নীলিমার বিয়ের 15 দিন পর মেহরানের অনুমতি পেয়ে খুশি মনে ইউনিভার্সিটিতে যাচ্ছিল নীলিমা। অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম হবে কিছুদিন পর, তাই ক্লাস ফ্রেন্ডদের থেকে নোটিশ নেবে বলে অনেক অনুরোধ করে মেহরানকে রাজি করিয়ে ইউনিভার্সিটিতে যাচ্ছিল। মেহরান নীলিমাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে চলে যায় আর বলে যায় ইউনিভার্সিটিতে কাজ শেষ হওয়ার পর যেন ভার্সিটির গেটের সামনে অপেক্ষা করে। মেহরান ওকে নিয়ে যাবে, আর ভুলেও যেন কোনো ছেলের দিকে না তাকায়, তবে মারাত্মক কিছু হবে। এইসব বলে শাসিয়ে যায়। নীলিমা সভ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সায় জানায়। ভার্সিটির ক্লাস শেষ করে নীলিমা গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। এমন সময় হাতে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে যায়। পাশে তাকিয়ে দেখে রাতুল হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। নীলিমা তার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, রাতুল তুমি এখানে? আমিও তো তোমাকে দেখে অবাক হলাম যে তুমি এখানে কি করে। আমি তো এই ইউনিভার্সিটিতেই পড়ি। ও তাই নাকি? আমিও এখানেই ভর্তি হয়েছি, এই তো 6 মাস হলো মাত্র, কিন্তু নিয়মিত আসা হয় না। শুনলাম কিছুদিন পর আমাদের ফাইনাল এক্সাম, তাই নোটস নিতে এলাম আর কি। যাই হোক, এখন থেকে আমার আর একা লাগবে না। আমার স্কুল লাইফের ফ্রেন্ডকে তো পেয়ে গেলাম, তাই না? এখন থেকে রেগুলার আসবো। কী বলো নীলু? আরেকটা কথা, তুমি কিন্তু আগের থেকেও অনেক বেশি সুন্দর হয়ে গেছো নীলু। নীলিমা কিছু বলতে যাবে তার আগে ওর বাম হাতে কারো শক্ত হাতের ছোঁয়া অনুভব করলো। পাশে তাকিয়ে দেখলো নীলিমার দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে মেহরান। নীলিমার হাত পা যেন ঠান্ডা হয়ে যেতে লাগলো। পরক্ষণে খেয়াল করলো রাতুল নীলিমার ডান হাত ধরে আছে হাসি মুখে। আসলে কথা বলার কারণে খেয়ালই করেনি যে রাতুল এতক্ষণ ধরে ওর হাত ধরেছিল। মেহরানকে দেখে নীলিমা রাতুলের থেকে ওর হাত ছাড়িয়ে নিয়ে কাঁপা কাঁপা স্বরে বলতে থাকলো, আসলে রাতুল আমার স্কুল ফ্রেন্ড, ও
ও এই ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। আজকে নোটস নিতে এসে দেখা হয়ে গেল। নীলিমার দুই ঠোঁটের উপর আঙুল দিয়ে মেহরান বলল, ব্যাস, আর বলতে হবে না, ও তোমার ফ্রেন্ড তাই তো? এটা বলেই মুচকি হাসি দিয়ে রাতুলের দিকে ডান হাত বাড়িয়ে দিয়ে বলল, হাই, আমি আফরাজ মেহরান চৌধুরী, নীলিমার হাজবেন্ড। মেহরানের কথা শুনে রাতুল যেন অবাকের শীর্ষে পৌঁছালো। ও ভাবতেই পারেনি যে নীলিমার বিয়ে হয়ে গেছে। আসলে স্কুল লাইফ থেকেই রাতুল নীলিমাকে খুব পছন্দ করত। কয়েকবার প্রপোজ করবে ভেবেছিল, কিন্তু নীলিমা যদি না করে দেয় তাহলে ওদের ফ্রেন্ডশিপ নষ্ট হবে। সেই ভয়ে আর প্রপোজ করা হয়নি। তারপর পড়ালেখার কারণে দুজন দুদিকে চলে যায়। হঠাৎ ভার্সিটির গেটের সামনে নীলিমাকে দেখার পর রাতুল খুব খুশি হয়ে যায়, কিন্তু মেহরানের কথা শুনে যেন সব খুশি গায়েব হয়ে গেল। তবুও মিলান হেসে হ্যান্ডশেক করলো মেহরানের সাথে। মেহরান মুস্কি হেসে বলল, তুমি আমার থেকে বয়সে ছোট হবে, তাই তুমি করে বলছি। তা তোমার বাসা কোথায় রাতুল? রাতুল মিলান হেসে বলল, এই তো সামনে 10 মিনিট লাগবে হেঁটে যেতে। তাহলে আমাদের সাথেই চলো। আমার গাড়িতে তোমরা দুই ফ্রেন্ড মিলে উঠতে পারো। কতদিন পর তোমাদের দেখা, যেতে যেতে গল্পও করা যাবে। মেহরানের নরম সুরে কথাগুলো শুনে নীলিমা যেন বিশ্বের শেষ প্রান্তে চলে গেল। নীলিমা বুঝতেই পারছিল না যে এটা ঝড়ের পূর্বাভাস। রাতুল মুস্কি হেসে বলল, আমি যেতে পারবো, আপনারা চলে যান ভাইয়া। হুম, তোমাকে তো আমি আজ কোনো মতেই ছাড়ছি না। কথা না বাড়িয়ে উঠে পড়ো দুজনে। রাতুল নীলিমার দিকে তাকালো। নীলিমা ওকে চোখের ইশারায় গাড়িতে উঠতে বলল। রাতুল গাড়ির পেছনে সিটে বসলো। নীলিমা কোথায় বসবে ভেবে পাচ্ছিল না। এর মধ্যে মেহরানের শান্তস্বর ভেসে আসলো, তুমি কি তোমার ফ্রেন্ডের সাথে বসতে চাও নাকি আমার সাথে? মেহরানের ওই কণ্ঠস্বরে যেন কিছু একটা ছিল। নীলিমা আর কোনো উত্তর না দিয়ে সামনে গিয়ে মেহরানের পাশের সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিল। মেহরান গাড়ি স্টার্ট দিল। হাই স্পিডে গাড়ি চলতে থাকলো। হঠাৎ রাতুল বলে উঠল, ভাইয়া, এখানেই আমাদের বাসা, এই জায়গায় নামিয়ে দিন। রাতুলের কথায় মেহরান বাঁকা হাসি দিয়ে বলল, সেটা কি করে হয়? আজ আমাদের প্রথম দেখা, তোমাকে আমার বাসায় না নিয়ে গেলে কেমন দেখায় বলো? আগে আমাদের বাসায় যাবে, তারপর তোমার যেখানে যেতে মন চায় সেখানে যাবে। না ভাইয়া, আরেকদিন যাব। নো নেভার। আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। আজকে যেতে বলেছি, সো আজকেই যাবে। রাতুল আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ওরা ওদের বাসার সামনে চলে আসলো। মেহরান নীলিমাকে বলল, রাতুলকে নিয়ে গেস্ট রুমে যাও, ওকে বসতে বলে তুমি ফ্রেশ হয়ে নাও। আমি গাড়ি পার্ক করে আসছি। নীলিমা রাতুলকে নিয়ে বাসার ভিতরে গেল। রাতুলকে গেস্ট রুমে গিয়ে বসতে বলে উপরে চলে গেল ফ্রেশ হতে। নীলিমার মনে একটু খটকা লাগলো মেহরানের এহেন আচরণে, তবুও কিছু বলল না। এদিকে রাতুল সবেমাত্র গেস্ট রুমে গিয়ে চারিদিক দেখছিল। তখনই পেছন থেকে ভারী কিছুর আক্রমণে মাথায় তীব্র যন্ত্রণা হলো। রাতুল নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে পড়ে গেল ফ্লোরে। পেছনে থাকা ব্যক্তিটি রাতুলকে আরও কয়েকটি আঘাত করলো মোটা রড দিয়ে, যার ফলে রাতুলের শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। নীলিমা মাত্রই ফ্রেশ হয়ে নিচে নামছিল, এমন সময় নিচে কিছু শব্দ পেয়ে তাড়াতাড়ি করে ছুটে এলো। নিচে এসে মেহরানকে দেখে দাঁড়িয়ে গেল। নিজেকে জানো উক্তিটি করেছেন গ্রিক দার্শনিক সক্রেটিস, কিন্তু তুমি তো নিজেকেই জানো না। আমাকে কিভাবে জানবে? জোর করে হোক আর যেভাবেই হোক, তুমি আমার বিয়ে করা স্ত্রী। 15 দিন হয়েছে আমাদের বিয়ে হয়েছে। এই 15 দিনে নিশ্চয়ই তোমার আমাকে ভালোভাবে জানা উচিত ছিল, কিন্তু আফসোস, এখনো তুমি আমাকে ভালোভাবে জানতে পারোনি। নীলিমার খুব কাছে গিয়ে কথাগুলো বলল মেহরান। নীলিমা যেহেতু সিঁড়ি দিয়ে খুব দ্রুত নিচে নামছিল, এমন সময় মেহরানের সামনে এসে পড়ায় হকচকিয়ে যায়। তখনই মেহরান এই কথাগুলো বলে, এতে নীলিমা অনেকটা অপ্রস্তুত হয়ে যায়। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ এই কথা বলছেন কেন? মেহরান মুস্কি হেসে বলল, সেটা তোমার না জানলেও চলবে। যাই হোক, এত তাড়াহুড়ো করে নিচে নেমে এলে যে? কথাটি বলে নীলিমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরান। নিচে আসার সময় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ পেলাম, তাই। নীলিমাকে কথাটি সম্পূর্ণ করতে না দিয়ে ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে মেহরান বলল, ও এই ব্যাপার, চলো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ফলো মি ব্লুবার্ড। নীলিমা মেহরানের পেছনে গেল গেস্ট রুমের দিকে। রুমের সামনে আসতেই ফ্লোরের দিকে তাকিয়ে থমকে গেল নীলিমা। আর তারপরের ঘটনা সবার জানা। টি টেবিলে ট্রে রাখার আওয়াজে ভাবনা থেকে ফিরে এলো নীলিমা। সামনে থাকা মানুষটির দিকে বিস্ফোরিত নয়নে তাকালো। নীলিমার ওই তীক্ষ্ণ চাহনি মেহরানের চোখ এড়ালো না।
মেহরান মুস্কি হাসি দিয়ে বলল, কি হলো ব্লুবার্ড, এভাবে তাকিয়ে আছো কেন? খেয়ে ফেলবে নাকি? তোমাকে দেখে তো মনে হচ্ছে কোনো বাঘ তার শিকারীকে পেয়ে কিভাবে ভোজন করবে তার প্ল্যান করছে। মেহরানের কথায় নীলিমার রাগ যেন কয়েক গুণ বেড়ে গেল। তৎক্ষণাৎ প্রশ্ন করল, আপনি কি করছেন রাতুলের সাথে? মেহরান নিচের দিকে তাকিয়ে খাবার সার্ভ করতে করতে বলল, তেমন কিছু না, জাস্ট ডান হাতটা এমনভাবে জখম করেছি যেন ওই হাত দিয়ে কোনো কাজ করতে না পারে, আর বাম চোখটাকে নষ্ট করে দিয়েছি। তারপর একটা হসপিটাল থেকে একটু দূরে ফেলে দিয়ে এসেছি, যেখানে কোনো সিসি ক্যামেরা নেই। বেচারা তোমার স্কুল ফ্রেন্ড ছিল, না জানি কত হেল্প করেছে স্কুল জীবনে, তাই সামান্য শাস্তি দিয়েছি। মেহরান খুব স্বাভাবিকভাবেই কথাগুলো বলল। এ মুহূর্তে কেউ সামনে থাকলে তার হাবভাব দেখে বলতো, মেহরান হয়তো কোনো মজার গল্প বলছে। আপনি বুঝতে পারছেন আপনি মানুষ নাকি পশু? কটমটিয়ে বলল নীলিমা। অবশ্যই আমি মানুষ, কিন্তু একটু অস্বাভাবিক, আর সেটা শুধু তোমার জন্য, আর কারো জন্য নয়, বুঝেছো ব্লুবার্ড? মেহরানের এরকম খামখেয়ালি কথায় নীলিমার রাগ যেন 3 গুণ বেড়ে গেল। চিৎকার করে বলল, আমি এই মুহূর্তেই বাসা ছেড়ে চলে যাব, আর এক মুহূর্তও আপনার সাথে থাকবো না। আপনি মানুষরূপী হয় না। রাতুল কোনো দোষ না করেই যদি শাস্তি পায়, তাহলে আমাকে আপনি মেরে ফেলতেও দ্বিধাবোধ করবেন না। আপনি আমায় জোর করে বিয়ে করেছেন, কেন করেছেন তার উত্তর এখনও আপনি দেননি। আমি উত্তর চাইও না। একটা পাগলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি চলে যাব এখান থেকে। এই বলে নীলিমা বিছানা থেকে উঠে দরজার কাছে যেতেই হাতে টান অনুভব করলো। পেছনে তাকাতেই দেখলো একজোড়া লাল চোখ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছে নীলিমার দিকে। মনে হচ্ছে চোখ জোড়ায় হাত দিলেই রক্ত গড়িয়ে পড়বে। মেহরানের ওই লাল চোখ জোড়া দেখে নীলিমা কিঞ্চিত কেঁপে উঠল। পরক্ষণেই নিজেকে শান্ত করলো, কারণ এই 15 দিনে এই চোখ জোড়ার অনেকবার মুখোমুখি হয়েছে, তাই মেহরানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। মেহরান একটা রহস্যময় হাসি দিয়ে বলল, এই 15 দিনে এই নিয়ে 20 বার পালানোর চেষ্টা করেছ, সফল হয়েছ একবারও হওনি, আর হবেও না। তোমাকে অনেক বুঝিয়েছি আমার অনুভূতিগুলো, তোমাকে ঠিক কতটা ভালোবাসি সেটা হয়তো পরিমাপ করতে পারবো না। দীর্ঘ প্রতীক্ষার পর তোমাকে নিজের করে এনেছি, ছেড়ে দেবার জন্য নয়। তোমাকে আগেই বলেছি তুমি আমার থেকে কখনোই মুক্তি পাবে না যতদিন না আমার মৃত্যু হচ্ছে, কিন্তু তুমি যদি চাও তোমাকে আমার কাছে মমি করে রাখবো। এখন মনে হচ্ছে তুমি সেটাই চাচ্ছ। ওকে ফাইন, তোমার অজ্ঞাত মনের চাওয়াটাই আমি পূরণ করব। কথাগুলো বলেই মেহরান নীলিমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। তারপর দরজার বাহির থেকে লক করে চলে গেল। নীলিমা বিছানায় বসে কান্না করছিল। এমন সময় দরজা খোলার শব্দে পেছন ফিরে তাকালো। মেহরান নীলিমার কাছে এসে ওর হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে গেল। নীলিমাকে স্টোররুমে নিয়ে একটি চেয়ারের 2 কোণায় রাখা দড়ি দিয়ে বেঁধে দিল। কয়েক মিনিটের মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেল যে নীলিমা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেহরান কি করতে চাইছে কিছুই বুঝতে পারছে না। পরক্ষণের সামনে তাকিয়ে নীলিমার চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। মেহরান ফ্লোরে সিমেন্টের সাথে পানি মিলিয়ে সিমেন্ট গুলিয়ে সেগুলো একটা বড় বাটিতে রাখছে। নীলিমার চক্ষু যেন চড়ক গাছ। কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি এগুলো দিয়ে কি করবেন? তোমার মমি বানাবো, তারপর সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দিব। চাইলেও আমার কাছ থেকে কোথাও যেতে পারবে না। কথাগুলো বলেই মুচকি হাসি দিল মেহরান। হাসিটা এমন ছিল যেন কোনো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছে। মেহরানের কথা শুনে নীলিমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। এক মনে ভাবতে লাগলো, যে মেয়ে টিচারের মার খাওয়ার ভয়ে ছোটবেলা থেকে পড়া কমপ্লিট করে যেত, এমনকি যে কোনো কিছুর আঘাতে ভয়ে অতি সাবধানে চলাফেরা করে, সে নাকি মমি হয়ে যাবে, তাও আবার জীবিত অবস্থায়। কথাগুলো ভাবতেই নীলিমার গা রিরি করে ওঠে। আর এই সাইকোটা যেভাবে সিমেন্ট গুলিয়ে রাখছে, মনে হয় খুব কঠিনভাবে আমার মমি তৈরি করবে। না না না, আমি যেখানে সামান্য আঘাত সহ্য করতে পারি না, সেখানে মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। আত্মহত্যা মহাপাপ না হলে অনেক আগেই সেটা করে ফেলতাম, কিন্তু আমি একদমই জাহান্নামে যেতে চাই না। আর আত্মহত্যা তো আরও ভয়াবহ। দূর ছাই, আমি এসব কী ভাবছি? এই সাইকোটার সাথে থাকতে থাকতে আমিও মনে হয় সাইকো হয়ে যাচ্ছি। যাই হোক, আমি এখন নিনজা টেকনিক খাটাবো। সাইকোটার সাথে তালে তাল মিলিয়ে মমি হওয়া থেকে নিজেকে বাঁচাবো যেভাবেই হোক। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নীলিমা মেহরানের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেহরান নীলিমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মুচকি হাসি। নীলিমা মেহরানের হাসি দেখে যেন ক্রাশ খেয়ে গেল।
এই প্রথম মেহরানকে নীলিমা খুব ভালোভাবে দেখল। মাথায় ঝাঁকড়া চুল, ভাসা ভাসা চোখ, অর্ধখাড়া অর্ধবোচা নাক, ব্রাউন কালার ঠোঁট, তার উপর নজর কাড়া হাসি, সব মিলিয়ে রকস্টার। কিন্তু ভিতরে যে আস্ত একটা হিটলার, সেটা তো কাছ থেকে না দেখলে কখনোই বুঝতো না। চোখের সামনে মেহরানের হাত এপাশ ওপাশ করতে নীলিমার ধ্যান ভাঙল। কোন ভাবনার জগতে ডুব দিলে ব্লুবার্ড? নিশ্চয়ই মমি হওয়ার পরের জীবন কেমন কাটবে সেটা নিয়ে ভাবছিলে। মেহরানের এহনো কথায় নীলিমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। সেটা মেহরান লক্ষ্য করে টিস্যু দিয়ে মুছে দিল। নীলিমা মেহরানের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলল, দেখুন, আপনি রাতুলের সাথে যা করেছেন সেটা হয়তো ঠিক করেননি, কিন্তু আমার সাথে যেটা করতে চাইছেন সেটা তো আরও বড় ভুল। আপনি তো আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে আমাকে জীবন্ত মমি বানাতে আপনার কষ্ট হবে না, বলুন? এতই যখন বোঝো তাহলে বারবার আমার কাছ থেকে পালাতে চাও কেন? তুই যে একটা বদ্ধ পাগল, তাই তো পালাতে চাই, খারুস একটা। নীলিমা মনে মনে কথাগুলো বলল, কিন্তু উপরে মিথ্যা হাসি ঝুলিয়ে বলল, দেখুন, আমি আপনাকে আগে দেখেছি বলে মনে পড়ে না, আর না আপনার পরিচয় আমি জানি। আপনি আমাকে লুট করে তুলে এনে হুট করে বিয়ে করেছেন, তাও আমার ইচ্ছার বিরুদ্ধে। তার উপর আপনি আমাকে 15 দিন বন্ধ অবস্থায় আটকে রেখেছেন, শুধু সময় মতো খাবার দিয়েছেন। আর যখন আমি পালাতে চাইতাম তখনই আপনি আপনার লাল চোখ জোড়া দিয়ে আমায় ভস্ম করে দিয়েছেন। আর আজ আপনি আমার ফ্রেন্ডকে এভাবে মারলেন। এত কিছুর পর আমার এই রকম রিয়্যাক্ট করা স্বাভাবিক কিনা আপনি বলুন? আপনি হলে কি করতেন? একটুও স্বাভাবিক না, কারণ প্রথমত তোমাকে আমি ভালোবাসি ভালোবাসার অনুভূতি হওয়ার পর থেকে। দ্বিতীয়ত তোমার প্রতি ভালো লাগা খারাপ লাগা সব আমার জানা। বলতে পারো তোমাকে আমি পুরো মুখস্থ করেছি। আর তোমার প্রতি আমার যে ভালোবাসা সেটা হলো অপরিসীম ভালোবাসা, যার কোনো পরিসীমা নেই। সো আমার অমূল্য সম্পদে কখনোই আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না। তাকানো তো দূরের কথা, আমি সেটা কখনোই মানব না, কারণ তোমার ক্ষেত্রে আমি বড্ড হিংসুটে ব্লুবার্ড। কথাগুলো খুব সফট ভয়েসে বলল মেহরান। মেহরানের এই শীতল কণ্ঠ শুনে নীলিমার শরীরের শিরা উপশিরা অন্যরকম শিহরণ বয়ে গেল। মেহরান আবার বলতে শুরু করলো, রাতুলের প্রথম ভুল হলো তোমার হাত স্পর্শ করেছে। দ্বিতীয় ভুল হলো তোমার সৌন্দর্যের প্রশংসা করেছে, যেটা করার অধিকার একমাত্র আমার। আর ওর সবচেয়ে বড় ভুল হলো ওর চোখে তোমার জন্য গভীর ভালো লাগা দেখেছি, যেটা আমার সহ্য সীমার বাইরে ছিল। তাই এই শাস্তিগুলো ওর প্রাপ্য ছিল। এনিওয়ে, তুমি জানতে চেয়েছো যে তোমার জায়গায় আমি থাকলে কি করতাম, তাই তো? নীলিমা হ্যাঁ বোধক মাথা নাড়ালো। ওয়েল, আমি হলে এরকম বিশ্বপ্রেমিককে মাথায় তুলে রাখতাম, তার ভালোবাসার অনলে পড়তে চাইতাম বারবার, তার মধ্যে নিজেকে বিলিয়ে দিতাম নিঃস্বার্থভাবে, তাকে নিয়ে হারিয়ে যেতাম গহীন কোনো অজানায়, যেখানে শুধু সে আর আমি থাকব। আশা করি আমার উত্তর পেয়েছে ব্লুবার্ড। পেয়েছি তো। আপনার মতো সাইকোর থেকে এর থেকে ভালো উত্তর কিভাবে আশা করব? সাইকোর উত্তর তো সাইকোর মতোই হবে। দাঁত কিরমির করে কথাগুলো মনে মনে আওড়ালো নীলিমা। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আজগুবি কথা বলা হয়ে গেলে এবার জীবন্ত মমি হওয়ার জন্য রেডি হও। এই না না, আমি জীবন্ত মমি হতে চাই না। তাহলে কি মৃত মমি হতে চাও? না না না, আমি জীবন্ত মৃত কোনো টাইপের মমি হতে চাই না। প্লিজ এইরকম করবেন না। আপনি যা বলবেন আমি সব শুনবো। আপনি বললে আমি কান ধরে উঠবোস করব। এগুলোর অভ্যাস আমার আছে। আমার ভুলগুলোর জন্য অনেকগুলো সরি। দয়া করে আমাকে মমি বানাবেন না। আমি আর কখনো পালাতে চাইবো না, বিশ্বাস করুন। জীবনের ভয় আমার আছে। প্লিজ প্লিজ প্লিজ। এক নিঃশ্বাসে কথাগুলো বলায় নীলিমার গলা শুকিয়ে কাশি উঠে গেল। এমন সময় সামনে পানির গ্লাস দেখে ঢকঢক করে খেয়ে নিল। সামনে থাকা ব্যক্তিটি মিটমিট করে হাসছে। নীলিমা খেয়াল করলো ওর হাতে একটু আগে বাঁধা ছিল, কখন খুলে দেওয়া হয়েছে ওর টেরও পায়নি। ভাবলো সাইকোটা কি ম্যাজিক জানে নাকি। আমি তোমাকে এক শর্তে ছেড়ে দিতে পারি, আগে বলো মানবে কি না? সাইকোটা আবার কি শর্ত দেবে? সে যাই হোক, আমার অত ভেবে লাভ নেই। আগে জীবন বাঁচানো ফরজ। একটা ঢোক গিলে বলল, আমি রাজি। বলুন কি করতে হবে? আরে বাহ, স্ট্রেঞ্জ, এত সহজে রাজি হয়ে গেলে। যাক, সুবুদ্ধি হয়েছে তাহলে। আচ্ছা শোনো, তুমি আমার জান পাখি, তাই তোমাকে অতটা কঠিন শর্ত দিব না।
এখন আমাকে আই লাভ ইউ বলে আমার গালে একটা কিস করতে হবে। আর হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না এটাই বলবে, কিন্তু এখন আমি এইসব শোনার মুডে নেই। তাই ঝটপট শর্ত পালন করে নিজেকে জীবন্ত মমি হওয়া থেকে মুক্ত করো, নইলে। এই না না না, আমি আপনার শর্তে রাজি, কিন্তু আপনি তো একটা শর্ত মানতে বলেছেন, তাই আমি একটাই মানব। মানে আমি আপনাকে শুধু আই লাভ ইউ বলবো, কিন্তু চুমু দিতে পারবো না। আমি প্রথম শর্তটাই মানব। ওকে, শুরু করি। মেহেরান নীলিমার 2 বাহু ধরে কাছে টেনে চেঁচিয়ে বলে উঠল, এই লিসেন, আমার রাগ উঠিও না। যেটা করতে বলেছি সেটাই করো। আর কথাটা আমি এক বাক্যে বলেছি, সো শর্ত একটাই ছিল। এনিওয়ে, তাড়াতাড়ি করো। আজীব ব্যাপার তো, এক বাক্যে তো কত কথাই বলা যায়, তাই বলে। নীলিমার ঠোঁটে আঙুল দিয়ে বলল, আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মেহেরানের ধমক শুনে নীলিমা এবার ভয়ে কাচুমাচু হয়ে গেল। ভাবল, একবার মিথ্যা আই লাভ ইউ আর একটা চুমু তো এটা কোনো ব্যাপার না, কিন্তু সাইকো আমার অমূল্য চুমুটা নিয়ে যাবে, যেটা এতদিন আমি আমার অজানা স্বামীর জন্য যত্ন করে রেখেছিলাম। ধুর, কি ভাবছি, সামনেই তো আমার সাইকো স্বামী বসে আছে। অত শত না ভেবে শর্তটা মেনে নিই, পরে এই খারুসটাকে আমি দেখে নিব। আমার নামও আফরিন নীলিমা চৌধুরী। এইসব ভেবেই সামনে তাকিয়ে দেখে মেহেরানের উষ্ণ নিঃশ্বাস ওর মুখের কাছে পড়ছে। মেহেরান নীলিমার খুব কাছে এসে চোখ বন্ধ করে আছে। সেটা দেখে নীলিমা তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেল। মুখের ধুকভুকানিটা যেন দ্বিগুণ বেড়ে গেল। কি হলো ব্লুবার্ড, এত দেরি করছো কেন? আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে শর্ত পূরণ না করলে। নীলিমার কিছু বলতে দিল না। ঝটপট মেহেরানকে আই লাভ ইউ বলে ডান গালে একটা চুমু দিয়ে ভোঁদর দিল। চোখ খুলে নীলিমাকে সামনে দেখতে না পেয়ে মেহেরান হো হো করে হেসে উঠল। আনমনেই বলে উঠল, এই মাই লিটল ব্লুবার্ড, তোমার এত কাছাকাছি এসেছিলাম তোমার হৃদস্পন্দন অনুভব করতে। আর আমি খুব ভালোভাবে জানি যে কোনো কিছুর আঘাতকে খুব ভয় পাও। সেখানে জীবন্ত মমি হওয়া তো অনেক দূরের ব্যাপার। তোমাকে এত কাছে আনার জন্যই তো এত আয়োজন ব্লুবার্ড, আমার ব্লুবার্ড। এদিকে এক দৌড়ে রুমে এসে হাঁপাচ্ছে নীলিমা। এসির বাতাসটাও ভালো লাগছে না, তাই দৌড়ে চলে গেল ব্যালকনিতে। এখন ব্যালকনিতে আসা ঠান্ডা বাতাসটা ওর খুব ভালো লাগছে। নীলিমা ভাবছে, আচ্ছা, এই সাইকোটা আমায় এইরকম শর্ত কেন দিল? অন্য কোনো শর্তও তো দিতে পারতো, যেমন কান ধরে উঠবোস করা, ঠান্ডা পানিতে সাঁতার কাটা, সারা রাত বাইরে দাঁড়িয়ে থাকা, আরও কত কিছু। কিন্তু ওই লুচু সাইকোটা আমায় আই লাভ ইউ বলে কিস করতে বললো। হাউ ফানি! আরে আরে, কি ভাবছি আমি? ওই পাগলটার মাথায় তো অনেক বুদ্ধি। কিভাবে আমার থেকে চুমু খেয়ে আমায় নাস্তা নাবুদ করে ছাড়লো বেশরম বেটা, আস্ত একটা জল্লাদ। এইসব ভাবতেই নাশারণ্ডে বিরিয়ানির সুগ্রান ভেসে আসলো। পাশে তাকিয়ে দেখলো মেহেরান হাতে প্লেট ভর্তি বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছে। ঠোঁটে লেগে আছে মুস্কি হাসি। নীলিমা মেহেরানের হাসির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে ভাবছে, এই লোকটার হাসি এত মোহনীয় কেন? এত সুন্দর হাসিও কারো হয়? হাসলে গালে টোলও পড়ে। আগে দেখতাম মেয়েদের গালে টোল পড়লে অনেক বেশি আকর্ষণীয় লাগে, এখন দেখছি এই খাটাস ব্যাটার গালে টোল পড়াতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। এই যে ভাবুক রানী, প্রথমে তো একাধারে আমাকে গালাগালি করলে, এখন আবার মুগ্ধ হয়ে আমার দিকে তাকিয়ে আমার টোল পড়া হাসি দেখছো। এমন করে তাকিয়ে থাকলে এখন কিন্তু খাওয়া দাওয়া বাদ দিয়ে স্বামীর ফরজ হকটা আদায় করে নিব। ভুরুজোড়া নাচিয়ে কথাগুলো বলল মেহেরান। মেহেরানের এমন কথায় নীলিমা হকচকিয়ে উঠল। তীক্ষ্ণ দৃষ্টিতে মেহেরানের দিকে তাকিয়ে মনে মনে বলল, বেশরম ঠোঁট কাটা লোক একটা। এখন খাবে নাকি আমি সব খেয়ে ফেলবো? আমার খুব ক্ষুধা লেগেছে। আহ, কি সুন্দর ঘ্রাণ বিরিয়ানির। আমি যে এত সুন্দর রান্না করতে পারি সেটা নিজেরও জানা ছিল না। হ্যাঁ, এটা আপনি রান্না করেছেন? বিস্ময়কর কণ্ঠে জিজ্ঞেস করলো নীলিমা। হ্যাঁ নয় হ্যাঁ বলো। হ্যাঁ, এটা আমি রান্না করেছি। কেন এতদিন যাবত তো আমার করা রান্নাই খাচ্ছ। আজ এত অবাক হওয়ার কি আছে? না মানে আপনি বিরিয়ানি রান্না করতে পারেন? না, আগে কখনো ট্রাই করিনি, আজ ফার্স্ট ট্রাই করলাম, তাও আবার ইউটিউবে দেখে। কারো খুব প্রিয় খাবার এটা। লোকটা কি আমার কথা বলছে? কিন্তু সে জানলো কিভাবে যে বিরিয়ানি আমার ভীষণ প্রিয়?
ও সে তো বলেছে আমাকে নাকি মুখস্থ করেছে, সো জানতেই পারে। কিন্তু আমি তার হাতের বিরিয়ানি কিছুতেই খাবো না। সে আমার ফ্রেন্ডকে মেরেছে, তার ওপর আমাকে জীবন্ত মমি বানাতে চেয়েছে, এখন আবার দরদ দেখাতে এসছে। যদিও বিরিয়ানি আমার খুব প্রিয়, তবুও আজ নিজেকে সামলে রাখবো, এটা আমার চ্যালেঞ্জ। নীলিমা মুখ ভেঙচি দিয়ে বলল, আপনার ওই জঘন্য বিরিয়ানি আপনিই খান, আমি খাবো না। আমি এখন ঘুমাবো। ও মা, এটা আবার কেমন কথা? তুমি তো বিরিয়ানির টেস্টও করলে না, তাতেই জঘন্য খেতাব দিয়ে দিলে। নাকি আমি রান্না করেছি দেখে খেতে চাইছো না? মেহরান বুড়ো নাচিয়ে কথাটা জিজ্ঞেস করলো। এই লোকটা মাইন্ড রিডার নাকি? মনের কথা বলার আগেই বুঝে ফেলে। যাই হোক, আমি আমার কথায় অটল থাকব। আমি এখন এই অসভ্য লোকটার সাথে কথা বলবো না, চুপ করে থাকবো, দেখি কতক্ষণ বকবক করতে পারি। মেহরান নীলিমার ভাবমূর্তি দেখে বুঝে ফেলল ও কি করতে চাইছে, তাই বাঁকা হাসি দিয়ে বলল, ওকে ফাইন, তুমি না খেলে তো কিছু করার নেই, আমি একাই খাই। এই বলে মেহরান রুমে চলে গেল। বিছানায় বসে পায়ের উপর পা তুলে বসে খেতে লাগলো আর বলতে লাগলো, আহ কি সুস্বাদু হয়েছে খেতে, এত সুন্দর করে মনে হয় রেস্টুরেন্টেও রান্না করতে পারে না। মেহরানের এই কথা শুনে নীলিমার সকল চ্যালেঞ্জ যেন ধুলোয় মিশে গেল। মনে মনে ভাবল, এটা আমি কি বোকামি করছি? প্রথমত আমি এই লোকের রান্না 15 দিন যাবৎ খাচ্ছি, দ্বিতীয়ত আজ সেই সকালে খেয়েছি, সারা দিনে আর কিছু খাইনি। এখন আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমি তো ক্ষুধা সহ্যই করতে পারি না। তার ওপর আজ ওই খারুসটা আমার প্রিয় বিরিয়ানি রান্না করেছে, আর আমি বোকার মতো এটা না খাওয়ার চ্যালেঞ্জ করছি। ও শেম ইউ নীলিমা, তুই আস্ত একটা মাথা মোটা। যাই গিয়ে সাইকোটার সামনে গিয়ে বসি, সামনে গেলেই সাধবে। প্রথমে 2 বার না করে 3 বার খাবো, 3 বারের সময় খাবো। যতই হোক পেটের মধ্যে ক্ষুধার চুচু করছে, তার উপর আমার স্বাদের বিরিয়ানি। যেই ভাবা সেই কাজ। নীলিমা ব্যালকনি থেকে রুমে গিয়ে মেহরানের সামনে মাথা নিচু করে বসলো। মেহরান আর চোখে একবার নীলিমাকে দেখে দুষ্টু হাসি দিয়ে আবার খেতে লাগলো। নীলিমা মেহরানের দিকে একবার তাকিয়ে দেখলো মেহরান মনের সুখে খাচ্ছে, এমনভাবে খাচ্ছে যেন পৃথিবীর সবচেয়ে সুস্বাদু খাবার বিরিয়ানি। নীলিমা এক মনে ভাবছে, এ কি বদলোকটা দেখি কিছুই বলছে না, আমার সামনে কিভাবে হামহাম করে খাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্লেটটা ছোঁ মেরে নিয়ে আসি। উফ! নীলিমা আবারও মাথা নিচু করে বসে রইল, হাতের সাথে হাত ঘষছে। মেহরান নীলিমার দিকে তাকিয়ে লক্ষ্য করলো ওর অবস্থা এমন যে আরেকবার সাদিলেই খাইব। এইভাবে ফিচাল হাসলো মেহরান, তারপর চুপচাপ খেয়ে প্লেট নিয়ে চলে গেল। নীলিমা হাঁ করে তাকিয়ে থাকলো মেহরানের চলে যাওয়ার দিকে। ও ভাবতেও পারেনি মেহরান ওকে না সেধে এভাবে চলে যাবে। নীলিমা মনে মনে অজস্র গালি দিতে থাকলো মেহরানকে। এরই মধ্যে সামনে তাকিয়ে দেখলো টি টেবিল প্লেট ভর্তি বিরিয়ানি। সামনে তাকালো নীলিমা। তখন এমনভাবে আমার খাওয়ার দিকে বদনজর দিচ্ছিলে, ভাবলাম আমার নিজের জান বাঁচানো ফরজ, তাই তোমার খেতাব দেওয়ার জন্য এই জঘন্য বিরিয়ানি নিয়ে হাজির হলাম। এখন এগুলো খেয়ে তোমার ওই বদনজর থেকে আমাকে রক্ষা করো। মেহরানের কথা শুনে নীলিমার রাগে ফোঁসফোঁস করতে লাগলো। সাপের মতো ফোঁস না করে খাও, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, না খেলে। আর কিছু বলার আগে নীলিমা প্লেট নিয়ে খাওয়া শুরু করলো। নীলিমা এমনভাবে খাচ্ছে যেন কতদিনের অভুক্ত। মেয়েরা নীলিমাকে দেখে ঠোঁট টিপে হাসছে আর মনে মনে বলছে, আমি জানি তুমি ক্ষুধা একদম সহ্য করতে পারো না, তার উপর তোমার ফেভারিট বিরিয়ানি রান্না করেছি। প্রথমে আমাকে ইগনোর করবে এটাও জানতাম, তাই তো এই নিনজা টেকনিক প্রয়োগ করলাম। নীলিমা খাবার কাটছে আর মনে মনে ভাবছে, সাইকোটা সত্যি দারুণ রান্না করেছে, বিরিয়ানিটা অসাধারণ হয়েছে, কিন্তু আমি সেটা কিছুতেই স্বীকার করব না, আমি শুধু খাবো। মেয়েরা নীলিমার খাওয়া দেখে ঠোঁট টিপে হেসে বলল, আরে বাহ, আমার হাতে জঘন্য বিরিয়ানি রেসিপি যে কেউ এত হাম করে খেতে পারে এটা আমার জানা ছিল না। এনিওয়ে, তুমি খুব পেটুক, এটা কিন্তু মানতেই হবে। যেভাবে হাসির মতো গপ গপ করে খাচ্ছ, কবে যেন ক্ষুধার গোষ্ঠে আমাকেই খেয়ে ফেলো। নীলিমার রাগী মুখ করে বলল, দেখুন আমি কিন্তু খুব রেগে যাব, আর রেগে গেলে আমার খুব ক্ষুধা লাগে, তাই তো? মানে আপনি জানলেন কিভাবে? উফ ব্লুবার্ড, তোমাকে কতবার বলেছি তোমার থেকেও তোমার সম্পর্কে আমি বেশি জানি, কিন্তু একটা কথা ভেবে খুব হাসি পাচ্ছে। এতদিন জানতাম মেয়েরা রেগে গেলে 2-3 দিন না খেয়ে থাকে, অথচ তুমি তার বিপরীত।
তবে একটা জিনিস ভেবে খুব অবাক হলাম, এত পেটুক হয়েও তুমি এতটা ফিট থাকো কিভাবে? স্লিম বডি, মেথিন পেট, জিরো ফি। স্টপ 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 প্লিজ। আপনার কি ঠোঁট কাটাটাই কথা না বললে ভালো লাগে না? আচ্ছা, আমার এখন খুব ক্লান্ত লাগছে, এখন আমি ঘুমাবো। প্লিজ আপনি এখান থেকে চলে যান। আপনার তো এটাও জানার কথা যে আমার ঘুম পেলে সাথে সাথে ঘুমোতে হয়, নইলে আমি ঠিক থাকতে পারি না। এটাও জানি যে তুমি ঘুমালে তোমাকে জড়িয়ে ধরে লিপ কিস করলেও তুমি টের পাও না। মেহেরানের এখনো কথায় নীলিমা যেন 120 ভোল্টেজের শক খেলো। ভুরুজোড়া কুচকে বলল, মানে কি সব আজে বাজে কথা বলছেন? আমাকে ঘুমের মধ্যে কে চুমু দেবে? আজ পর্যন্ত কোনো ছেলে আমাকে বাজেভাবে টাচ করেনি। মেহেরান ফিচাল হেসে বলল, আমি কি একবারও বলেছি যে তোমাকে অন্য কেউ টাচ করেছে? আমি তো প্র্যাকটিক্যালি করেছি, তাই বললাম। নীলিমা যেন অবাকের শীর্ষে পৌঁছালো। মেহেরানের দিকে তীক্ষ্ণ চাহনি দিয়ে বলল, আপনি আমার ইজ্জত মান সম্মান সব শেষ করে দিলেন। আমি আপনার নামে শ্লীলতাহানির মামলা দিব, নির্লজ্জ বেহায়া পুরুষ। হাউ ফানি সুইট হার্ট। আমি আমার বউকে যা খুশি বলবো করব, তাতে এত দ্বিধাদ্বন্দ্বের কি আছে? আর নির্লজ্জের মতো কি করেছি? আচ্ছা, এই টাইপের ন্যাকা কথা কোথায় শিখেছো? সিরিয়াল দেখে নাকি আমার শাশু মমের থেকে? নীলিমা অবাক হয়ে বলল, শাশু মম মানে? শাশু মম মানে আমার শাশুড়ি মা। আসলে তার সাথে এই আদুরে নামটা একদম যায় না। কি বলো তো, এই নামটার মধ্যে একটা মায়া কাজ করে। উনি যেহেতু বিদেশে থাকেন, তাই তার জন্য এই ছোট্ট নামটাই প্রযোজ্য, শাশু মম। আর শোনো, তুমি অ্যাডাল্ট মেয়ে, জীবনটাকে সিনেমার মতো না ভেবে রিয়েল লাইফে আসো। স্বামী স্ত্রীর মধ্যে ফিজিক্যাল রিলেশন হলে কোনো পাপ হয় না। সেখানে এখন পর্যন্ত আমি তোমার সাথে কিছুই করিনি। এতদিন তোমাকে অনেক সময় দিয়েছি, আর নিজেকেও প্রিপেয়ার্ড করেছি বাকি জীবনটা কিভাবে সুন্দর করে কাটাবো সেজন্য। সব প্ল্যান শেষ, এখন শুধু প্র্যাকটিক্যাল হওয়া বাকি। তোমার হাতে তোমার ফাইনাল এক্সাম শেষ হওয়া পর্যন্ত সময় আছে, অর্থাৎ আর মাত্র 1.5 মাস সময় আছে। এর মধ্যে তুমি নিজেকে প্রিপেয়ার করবে, নইলে আমি ফোর্স করতে বাধ্য হব। কারণ তোমার থেকে এক একটা মুহূর্ত দূরে থাকাও আমার জন্য অধিক যন্ত্রণাদায়ক। আজ তোমার এক বন্ধু তোমাকে স্পর্শ করেছে, কাল আর এক বন্ধু স্পর্শ করবে। এটা আমি কখনোই সহ্য করব না। আর এখন থেকে তুমি আমার সাথে আমার রুমে ঘুমাবে। কোনো দ্বিমত করলেও আমি শুনবো না। ফোর্স করার আগে ঘুমাবে, চলো। এই বলে মেহেরান নীলিমার হাত ধরে টেনে তার রুমে নিয়ে গেল। ফোর্স করবে না বলেও তো ফোর্স করছেন। সব কিছুই তো আমার ইচ্ছার বিরুদ্ধে করছেন। যত পারেন করে নিন, একদিন আমারও সুযোগ আসবে। মনে মনে বিড়বিড় করে কথাগুলো বলল নীলিমা। এই প্রথম নীলিমা মেহেরানের রুমে এলো। এর আগে তার রুমে আসা হয়নি, কারণ বিয়ের পর থেকে মেহেরান নীলিমাকে উপরে মেহেরানের পাশের রুমে আটকে রেখেছিল। আর বাসাটা ডুপ্লেক্স হওয়ায় নীলিমা পালানোর সুযোগ পায়নি। তাছাড়া পুরো বাড়িতে সিসি ক্যামেরা থাকায় নীলিমা তার কোনো বুদ্ধিকেই কাজে লাগাতে পারেনি। এই কয়েকদিনে মেহেরান নীলিমাকে ওর অনুভূতিগুলো অনেকবার বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নীলিমা কোনো কথাই বলেনি, উল্টো পালাই করেছে। সামনে ফাইনাল এক্সাম থাকায় নীলিমা মেহেরানকে অনেক অনুরোধ করে ইউনিভার্সিটিতে যায়। তারপর যা হওয়ার হয়ে গেল। নীলিমা ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় এসে কমফোর্টার গায়ে জড়িয়ে গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। মেহেরান সেটা দেখে মুচকি হেসে ল্যাপটপে কাজ করলো। কিছুক্ষণ কাজ করে ল্যাপটপ বন্ধ করে মেহেরান নীলিমার পাশে শুয়ে কম্পিউটারের মধ্যে হাত ঢুকিয়ে নীলিমাকে জড়িয়ে ধরল। মেহেরানের শক্ত হাতের স্পর্শ নীলিমার পেটের উপর অনুভব করতে কিঞ্চিত কেঁপে উঠল। কণ্ঠে তেজ নিয়ে বলল, দেখুন, আমাকে আপনার রুমে জোর করে নিয়ে এসছেন বলে যা খুশি তাই করবেন, সেটা আমি একদম বরদাস্ত করব না। আর আপনার সাহস হলো কি করে আমাকে জড়িয়ে ধরার, তাও আবার খালি গায়ে? তাহলে কি পুরোটা খুলে ফেলবো? তুমি বললে এক্ষুনি করতে রাজি আছি। নীলিমা এবার মেহেরানের দিকে ফিরে তার মুখ চেপে ধরে বলল, প্লিজ আপনার ওই ঠোঁট কাটা মুখটা বন্ধ করে আমাকে ঘুমোতে দিন। আমি আপনার কথা শুনেছি, এখন আপনিও আমার কথা শুনবেন। কথাগুলো বলেই নীলিমা অপর পাশে ফিরল। মেহেরান মুখে দুষ্টি হাসি ঝুলিয়ে আবারও একইভাবে নীলিমাকে জড়িয়ে ধরল, তবে আগের থেকে আরও শক্ত করে। নীলিমা এবার রেগে উড়নচণ্ডী হয়ে গেল। কম্পিউটার সরিয়ে উঠে বসে বলা শুরু করলো, কি শুরু করেছেন এসব? আপনি কি আমাকে ঘুমোতে দেবেন না? তাহলে আমি অন্য রুমে চলে যাই। এই বলে নীলিমা বিছানা থেকে নামতে নিলে মেহেরান নীলিমার হাত টেনে এক ঝটকায় তার বুকের উপর ফেলল। বুকের সাথে নীলিমার মাথা চেপে ধরে বলল,
ব্লুবার্ড, আমার হার্টবিট অনুভব করো। তুমি এখান থেকে চলে গেলে আমার হার্টবিট মিস হয়ে যাবে। তাই জেনে শুনে নিজের ক্ষতি কখনোই করবে না। তাই বাহানা না করে চুপচাপ আমার বুকে ঘুমিয়ে পড়ো। আর গরমের মধ্যেও যে তোমার কমফোর্ট আর গায়ে দেওয়ার অভ্যাস আছে, এটাও আমি জানি। নীলিমা মেহরানের দিকে মুখ তুলে তাকিয়ে বলল,